নমস্কার। গল্পের কোলাহলের ৮০ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে মনোময় হালদার। ঘটনাটি বেশ অন্য রকমের ভয়। মনোময় তখন একটি রেস্টুরেন্টে কাজ করত। সেখানেই মনোময় সম্মুখীন হয় এই অদ্ভুত ঘটনার। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। মনোময় যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমার নাম মনোময় হালদার। পেশাগতভাবে আমি এখন একটি হোটেলের ম্যানেজারের পদে রয়েছি, কিন্তু আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। এখানে আজ আমি লিখতে চলেছি যখন আমি একজন ওয়েটার হিসেবে একটা রেস্টুরেন্টে কাজ করতাম। আমার কর্মজীবনের প্রথম ধাপটা ওয়েটার হিসেবে কাজ করেই কেটেছে। তারপর ভাগ্যের জোরে ম্যানেজারের পদটা পেয়েছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনের সবচেয়ে ভয়ের কোনো অভিজ্ঞতা একটা রেস্টুরেন্টেই হবে। সেই রাতের ঘটনা আজও আমায় অস্বস্তি বোধ করায়। এখনও রেস্টুরেন্টে কোনো অকেশনের সময় যখন রেস্টুরেন্ট বন্ধ করতে রাত হয়ে যায়, মনে পড়ে যায় সেই ঘটনা। আমি জানি না যে এটাকে ভৌতিক ঘটনা বলবো নাকি অন্য কিছু। শুধু এটুকু জানি যে সেদিন আমি যা দেখেছিলাম সেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। বহু বছরই তো কেটে গেল, সেই চাকরিও ছেড়ে দিয়েছি, কিন্তু এখনও সেই রাতের স্মৃতির প্রভাব আমার মনে টাটকা রয়েছে। আমি ঘটনাটা এই চ্যানেলে পাঠালাম, ভালো লাগলে পাঠ করে শুনিও। সেই সময় আমার বয়স ছিল অনেকই কম। কাজের সন্ধান করছি তখন। সংসারের চাপ মাথায় এসে পড়েছে। বাবা মায়ের তখন ভালোই বয়স হয়েছে, আর কতই বা পরিশ্রম করবে তারা। সেই সময় আমার পরিচিত এক বন্ধুর সাথে দেখা হয়। সেই আমায় শহরের এক পুরনো রেস্টুরেন্টের নাম বলে। তার ইচ্ছে না, সে ওই রেস্টুরেন্টে প্রায় যাতায়াত করে। সেখানে লোকেদের সাথে ভালোই পরিচিতি ওর। কথায় কথায় নাকি ওকে বলে রেখেছিল কোনো ছেলের সন্ধান পেলে বলো ওয়েটারের কাজ আছে। আমি সব শুনে রাজি হয়ে গেলাম। পরের দিন সেই বন্ধুর সাথে গেলাম সেই রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখলাম বহু বছরের পুরনো রেস্টুরেন্ট হলেও তার ভেতরের চাকচিক্য আলাদাই। খুব সুন্দরভাবে সাজানো। পরিবেশটাই এত সুন্দর যে তার জন্যই হয়তো প্রচুর লোক আসে। আশেপাশে তাকিয়ে দেখলাম বহু মানুষের ভিড়। সব টেবিল প্রায় ভর্তি। অনেকে গল্পে মেতে উঠেছে, অনেকে আবার নিজেদের মধ্যেই হাসাহাসি করছে। কেউ কেউ আবার একা একা বসে চায়ে চুমুক দিচ্ছে। আমার বন্ধুটি বলল এখানে সারাক্ষণ অনেক কাস্টমার থাকে। এখানের খাবারও নাকি খুব সুস্বাদু বানানো হয়। তাই আমার সেই বন্ধুটিও সুযোগ পেলেই চলে আসে এখানে নিজের মতো সময় কাটাতে। এরপর ম্যানেজারের সাথে কথা বলার জন্য আমায় নিয়ে গেল একটা ঘরে। সেখানে ম্যানেজারের সাথে সব কথা সারলাম। স্যালারি ভালোই বলেছিল, সবই ভালো ছিল। শুধু ডিউটির টাইমিংটা বিকাল 5টা থেকে রাত 1টা অবধি। কারণ ওই রেস্টুরেন্ট অনেক রাত অবধি খোলা থাকে কাস্টমারদের জন্য। আশেপাশে সব বন্ধ হয়ে যায় অনেক আগেই। আর যেহেতু এই রেস্টুরেন্ট খোলা থাকে তাই মানুষ আসে,
খাবারও পায়। এতে ব্যবসার বেশ ভালোই লাভ হয়। আমি ব্যাচেলার মানুষ, রাত হলেও সেরম কোনো অসুবিধা হবে না। বাইকে করে চলে যেতে পারবো, 8 ঘন্টার তো পথ। সবই ঠিক হয়ে গেল। পরের সপ্তাহ থেকে কাজে যাওয়ার কথা হলো। প্রথম দিন কাজে গেলাম, বেশ ভালোই লাগলো। সবার ব্যবহারও খুব ভালো ছিল। নিজের মনের মতো করে ভালো করেই কাজ করলাম। আমি সেদিন নিজের চোখেই দেখলাম যে সত্যি কত রাত অবধি সেখানে কত লোক আসে। খুব শান্তিতে বসে খাওয়া দাওয়া করে তারপর বেরোয়। রাত 1টা বাজলো। সব গুছিয়ে এবার রেস্টুরেন্ট বন্ধ করা হবে। আমিও বেরিয়ে পড়লাম। আশেপাশে তখন আর কোনো দোকানপাট খোলা নেই। পুরো রাস্তায় শুনশান, শুধু কতগুলো কুকুর রাস্তায় ঘুরছে। দূর অবধি রাস্তার সব কিছুই দেখা যাচ্ছে পরিষ্কার। সন্ধেবেলা জায়গাটা কত জমজমাট মনে হয়, আর রাত যত বাড়ে নির্জন হয়ে ওঠে। সবাই আস্তে আস্তে বেরোলো। প্রথম দিন হলেও এরই মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে অনেকের সাথেই। বাইকটায় স্টার্ট দিয়ে সবাইকে বিদায় জানিয়ে আমি চললাম বাড়ির উদ্দেশ্যে। রেস্টুরেন্ট থেকে আমার বাড়ি ওই 8 ঘন্টা 30 মিনিট মতন পথ। বাড়ি ফিরলাম। এইভাবেই চলল বেশ কিছুদিন। তারপর একদিন তখন রাত 10টা বাজে। 4টে ছেলে ঢুকলো রেস্টুরেন্টে, অর্ডার দিল অনেকগুলো আইটেম। তারপর জমিয়ে গল্প চলল তাদের। আমায় একজন ওয়েটার যে আমার সাথেই কাজ করে, সে ওই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল যে ওরা নাকি এই রেস্টুরেন্টে প্রতি সপ্তাহে শনি আর রবিবারে আসে ঠিক রাত 10টায়, আর বেরোয় সেই 12টার সময়। সেই স্টার্টার থেকে ডিনার করে তারপরেই বেরোয় ওরা। আমার বেশ দেখে ব্যাপারটা ভালোই লাগলো। ওটা ছিল ওদের আড্ডার জায়গা। দেখলাম 12টার সময় ওরা বেরিয়ে গেল। এরপর প্রতি সপ্তাহের শনিবার আর রবিবার আমি দেখলাম ওই 4টে ছেলে ঠিক আসতো। এরকমভাবেই 1 মাস কেটে গেল। ভালোই লাগছিল বেশ কাজটা, আর ওই ছেলেগুলোকেও বেশ ভালো লাগতো। নিজের ছোটবেলার কথা মনে পড়তো ওদের বন্ধুত্ব দেখে। আমরাও পাড়ায় এরকম আড্ডা মারতাম। তখনকার জীবন আলাদাই ছিল। এখন তো সেইভাবে কারোর সাথে দেখা বা ঠিকমতো কথাই হয় না। একটা শনিবার দেখলাম রাত 10টা বাজতেই সেই ছেলেগুলো ঢুকলো, আমায় ডাকলো। আমি গিয়ে বললাম, স্যান্ডউইচ আর কফি তো? ওরা বলল হ্যাঁ। আমি বললাম, আজ যে 3 জন, আর একজন কোথায়? 3 প্লেট আনবো নাকি? ওদের মধ্যে একজন বলল না, 4 প্লেটই অর্ডার নিতে, কিন্তু 3টে একটু আগে দিতে আর 1 প্লেট রাখতে। সেই বন্ধু রাস্তায় আসছে, সে আসলে তখন ওটা দেবে। তাই করা হলো। 20 মিনিট বাদে আমি গিয়ে 3 প্লেট স্যান্ডউইচ আর 3 কাপ কফি দিলাম। তখনও সেই ছেলেটি এসে পৌঁছায়নি। ছেলেগুলো গল্প করতে করতে দেখলাম খাওয়া শুরু করলো। তারপর ঠিক মিনিট 10 হবে একজনের কাছে একটা ফোন এলো। সবার মুখগুলো দেখলাম কিরকম ফ্যাকাশে হয়ে গেল। আমায় ডেকে তাড়াতাড়ি বিল করতে বলল, আর ওই স্যান্ডউইচটা বলল রেখে দিতে। আমি বিলটা দিতেই ওদের যতটুকু খাওয়া হয়েছিল সেই অবস্থাতে রেখেই ওরা টাকাটা দিয়ে বেরিয়ে গেল। কি হলো ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারলাম না, কিন্তু কিছু যে হয়েছে তা মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। সেদিন রাত প্রায় 12:30 বাজে। কাস্টমারও ছিল না বেশি। যারা ছিল তাদের হয়েই এসেছিল, বেরিয়ে যাচ্ছিল সবাই আস্তে আস্তে। তাই আমাদের এদিকেরও সব কাজ এগিয়ে রাখার জন্যে টুকটাক পরিষ্কার আর জিনিসগুলো গুছিয়ে রাখা হচ্ছিল। 1টায় রেস্টুরেন্ট বন্ধ করে সবাই বেরিয়ে যাব।
হঠাৎ দেখলাম অত রাতে দরজা খুলে ভেতরে ঢুকে এলো সেই ছেলেটি, যে ওদের সাথে একটু আগে আসেনি। অত রাতে ওকে দেখে বেশ ভালোই অবাক লাগলো। সামনে গিয়ে আমি বললাম, এত রাতে একা? ছেলেটি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল, আরে তখন আসতে পারিনি, আমার জন্য অর্ডার করতে বলেছিলাম, তারপর যা হলো। এই কথাটা বলে বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, আসলে এই রেস্টুরেন্টের খাবার ছাড়া যায় না, তাই শেষবারের মতো একবার খেয়েই যাই। শেষবারের মতো? এই কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ছেলেটি বলল যে অর্ডার তো করাই ছিল, সেটা কি আছে নাকি কাস্টমারকে দিয়ে দিয়েছি তা জানতে চাইল। কি অদ্ভুতভাবে ওই স্যান্ডউইচটা সেদিন আর কেউ অর্ডার করেনি, তাই ওটা রাখাই ছিল। আমাদের মধ্যে কেউ ওটা বাড়ি নিয়ে চলে যেতাম, এটাই ঠিক করা হয়েছিল। আমি বললাম, না না আছে, আর একটু কফি বানিয়ে দিই? ছেলেটি হেসে বলল, একদম। খাবারগুলো আমি এনে দিলাম। গোটা রেস্টুরেন্টই প্রায় ফাঁকা। ছেলেটির মুখটাও যেন খুব ফ্যাকাশে লাগছিল। বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে হয়তো, তাই আলাদা এসেছে, এসবই আমি ভাবছিলাম। দেখলাম ছেলেটি এক টুকরো স্যান্ডউইচ মুখে তুলছে আর জানলার বাইরের দিকে তাকিয়ে কি সব ভাবছে। আধ ঘন্টা ধরে বসে রইল। ঘড়িতে 1টা বেজে পার হয়ে গেছে। আর কোনো কাস্টমার না থাকায় আমি রেস্টুরেন্টের বেশিরভাগ কর্মচারীকেই বেরিয়ে যেতে বলেছিলাম। তখন জানতাম না ছেলেটি এতক্ষণ বসে থাকবে। আমি বলেছিলাম যে তালা বন্ধ করে আমি চলে যাব, কিন্তু ছেলেটি এসে পড়ায় অনেকটাই রাত হয়ে গেল। রান্নার ছেলেটি ছিল, কিন্তু সেও বেরিয়ে গেল। আমি তখন একা অপেক্ষা করছিলাম ওই ছেলেটির খাওয়া শেষ হলেই আমি বেরোব। এত দেরি হচ্ছে দেখে আমি এগিয়ে গিয়ে বললাম যে একটু তাড়াতাড়ি যদি নেন তাহলে আমি বাড়ি যেতে পারি একটু তাড়াতাড়ি। ছেলেটি এবার হালকা হেসে আমায় বলল বিল আনতে। আমি বিল আনার আগে একবার বাথরুমে যাই। হঠাৎ এসে দেখি চেয়ারটা খালি, টেবিলে খাবারের প্লেট পড়ে রয়েছে, তাতে স্যান্ডউইচের না খাওয়া একটু টুকরো আর কাপের তলায় একটু কফি পড়ে রয়েছে। কিন্তু ছেলেটি বিল দিতে বলে কোথায় চলে গেল? গেট থেকে বাইরে বেরিয়েও আশেপাশে দেখলাম নেই, রেস্টুরেন্টের ভেতরেও নেই। টেবিলের সামনে গিয়ে দেখি এক ভয়ানক জিনিস, স্যান্ডউইচের প্লেটে রক্তের ফোঁটা পড়ে, কাপের হাতলেও লেগে রয়েছে রক্ত। আর তারপরে দেখলাম ছেলেটি যে চেয়ারে বসেছিল সেই বসার জায়গায় চপচপ করছে রক্ত। এত রক্ত কোথা থেকে এলো ছেলেটির বসার জায়গায়? আর ছেলেটিই বা কোথায় গেল? বিলের টাকা না দিয়ে যাওয়ার মতো ছেলে ওরা কেউই নয়। তাহলে কি শরীর খারাপ করছিল তাই চলে গেছে? মাথার মধ্যে অনেক কিছুই চিন্তা আসছিল। রাত অনেকটাই হয়েছিল, তাই সব কিছু পরিষ্কার করে আমি বেরিয়ে যাই বাড়ির পথে। বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে যখন শুই তখন চোখে ঘুম আসে না। সারা দিনের ক্লান্তি থাকা সত্ত্বেও সেদিন রাতে কিছুতেই ঘুমোতে পারছিলাম না। আমার শুধু ওই ছেলেটির কথা মাথায় ঘুরছিল। ভাবলাম পরের দিন রোববার, ওরা তো আবার আসবে, তখন বাকি বিষয়টা বুঝতে পারবো। তবে পরের দিনের ওই রোববারে ওই ছেলেগুলোর মধ্যে কেউই রেস্টুরেন্টে এলো না। চিন্তা আরও বাড়ল আমার। তাহলে ছেলেটির কি শরীর খুবই খারাপ করেছে তাই আসেনি? ব্যাপারটা কি তা জানার কোনো উপায় নেই। সেই 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেটাই করলাম। তবে সেই পরের শনিবার রবিবারেও তাদের দেখা পেলাম না আমি। এরকমভাবেই 1 মাস কেটে গেল। তারপর
একদিন শনিবার ঢুকতে দেখলাম ওদেরকে রেস্টুরেন্টে, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওরা চেয়ারে বসতেই আমি ছুটে গেলাম ছেলেগুলোর কাছে। দেখলাম ওই ছেলেটি আসেনি, ওদের কারোর মুখে সেই হাসিটা যেন নেই। সবাই চুপ করে বসে আছে, 4টে চেয়ার জুড়েই বসেছে আগের মতন। আমি ছেলেটির বিষয়ে জানতে চাইলাম যে সে আসেনি কেন, তার কি শরীর খারাপ করেছে? সবাই আমার দিকে একটু কৌতূহল চোখেই তাকালো যে আমি এইভাবে জিজ্ঞেস করছি কেন, আর শরীর খারাপের কথাই বা বললাম কেন। আমি তখন ছেলেগুলিকে সব বলি যে সেদিন ওরা চলে যাওয়ার পর বেশ অনেক রাতেই রেস্টুরেন্ট বন্ধ করার আগে ওই ছেলেটি এসেছিল স্যান্ডউইচ আর কফি খেতে। স্যান্ডউইচটা বানানোই ছিল আর কফিটা বানিয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ করেই আর দেখতে পাই না, যেখানে যেখানে রক্ত দেখেছি সেই কথাটাও বললাম। ওরা হঠাৎ আমার এই কথাটা শুনে কেমন ভয় ভয় উঠে দাঁড়ালো চেয়ার থেকে, বলল আমি নাকি কি সব ভুলভাল কথা বলছি, ওই ছেলেটি নাকি আসতেই পারে না। আমি জানতে চাইলাম কেন। তখন ওদের মধ্যে একজন বলল ছেলেটির নাম ত্রিদীপ। সেই শনিবার ওরা বাকিরা 3জন যখন এসেছিল, ত্রিদীপ রাস্তায় ছিল তখন, অফিস থেকে বেরিয়ে ওই রেস্টুরেন্টের দিকেই আসছিল। খাবার অর্ডার করার কথাও বলেছিল, কিন্তু হঠাৎ ওদের কাছে ফোন আসে যে ত্রিদীপের একটা 4 হুইলারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই ওরা রেস্টুরেন্টের বিল পে করে ছুটে যায়। তারপর হাসপাতালে নিয়ে যায় ওরা, কিন্তু ডাক্তার বলে ত্রিদীপ মারা গেছে। আমার শুনে হাত পা কাঁপতে শুরু করে। আমি তাহলে সেদিন রাতে কাকে দেখলাম? ওরা বলল এটা হতেই পারে না, কিন্তু আমি বলি যে আমি স্পষ্ট দেখেছি সে রেস্টুরেন্টে ঢুকে চেয়ারে বসে খাবারও খেয়েছিল। আর সেটা শুধু আমি একাও দেখিনি, অনেকেই দেখেছিল, ওই রান্নার ছেলেটিও দেখেছিল। আর প্লেটে স্যান্ডউইচের আধ খাওয়ার টুকরোটাও পড়েছিল, কাপেতে কফিও একটু পড়েছিল। কোনোটাই আমি ভুল দেখিনি। এটা আমি ওদেরকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম। আমি বলি যে রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরাতে দেখলেই বোঝা যাবে। সবাই মিলে রেস্টুরেন্টের ক্যামেরার সিসিটিভি ফুটেজ চেক করলাম। তবে সেদিনের ফুটেজে দেখা গেল আমি খাবার দিচ্ছি ঠিকই, কিন্তু সেটা খালি চেয়ারের সামনে রাখছি। তারপর কিছুক্ষণ পর দেখা গেল আমি ওগুলো টেবিল থেকে তুলে আবার নিয়ে চলে গেলাম। তারপর আমি টেবিলটা পরিষ্কার করে দিলাম। আমি কাউকে বোঝাতে পারলাম না সত্যিটা কি, কারণ সিসিটিভি ফুটেজটা অন্য রকম দেখাচ্ছিল। সেদিন আমি যে কাজগুলো করেছিলাম সেটা সিসিটিভি ফুটেজে একদমই দেখাচ্ছিল না। যেন সিসিটিভি ফুটেজে একটা অন্য রকম কাজ করে চলেছি। আমি কাউকেই বোঝাতে পারলাম না সত্যিটা কি। ছেলেগুলো বলল ত্রিদীপের সব কাজ মিটতে তারপরেই ওরা সবাই বেরিয়েছে, কিন্তু এখনো স্বাভাবিক হতে পারেনি ওরা। ত্রিদীপের জায়গাটা খালি রয়ে গেল। সেদিন ওরা যাওয়ার আগে বিলের টাকাটা দিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পর আবার ঘটল এক ঘটনা। যখন আমি টাকা গুনছিলাম তখন দেখলাম সেখানে একটা এক্সট্রা স্যান্ডউইচের টাকা আর কফির টাকা রয়েছে, কিন্তু সেটা তো ওদের দেওয়ার কথা নয়। তাহলে ওই টাকাটা কে দিয়েছিল তারও উত্তর নেই আমার কাছে। কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে ত্রিদীপ হয়তো ওদের সাথে আবার এসেছিল ওই আড্ডার জায়গায়। এরপর কিছু মাস পর আমি চাকরিটা ছেড়ে দিই। আমার মাথায় শুধু ত্রিদীপের কথাই আসতো, তাই মন মেজাজ ভালো লাগতো না। আমি নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে সব কিছুরই যুক্তি আছে, যুক্তি ছাড়া কেউ কিছুই বিশ্বাস করে না। আমার কাছে প্রমাণ করার মতো কিছুই ছিল না, কিন্তু সেই রাতে রেস্টুরেন্টের ভেতরে যা ঘটেছিল তা যে সত্যিই ঘটেছিল তার সাক্ষী শুধু আমি আর আমার দুটো চোখ।
মনোময় আসলে কি জানো তো, বন্ধুত্ব বলো বা কোনো সম্পর্ক বলো বা কোনো জিনিসের প্রতি টান বলো, মৃত্যুর পরেও অনেক সময় যায় না। তো সেই ব্যাপারটাই হয়তো হয়েছিল ত্রিদীপের সাথে। আমি তোমার ঘটনা পুরোপুরি বিলিভ করি, আমি জানি এটা হওয়া সম্ভব। এটা আমার সাথেও যেহেতু ঘটেছিল, আমি জানি এটা হওয়া সম্ভব। তো আমি মানি এই ব্যাপারটা তোমার। আর হয়তো ত্রিদীপ ফিরে এসেছিল ওদের বন্ধুদের ওই শেষ জায়গায় যেখানে ওরা একসাথে আড্ডা মারতো। তো এটা খুবই একটা প্যাথেটিক ঘটনা, দুঃখজনক। হরর তো রয়েছে যে তুমি ওই ফিলটা করেছিলে সেদিনকে রাত্রিরে, সেটা খুবই হরিফাইং একটা ইনসিডেন্ট। যাই হোক, খুব ভালো লাগলো তুমি যে আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠিয়েছো। আর শ্রোতা বন্ধুরা, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। আমার বেশ ভালোই লেগেছে। আর ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, যেটা আমাদের অনেক বড় সাপোর্ট হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।